বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় চাঁদখালী ইউনিয়নবাসী, মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব, মা বোনেরা আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, উন্নয়নে অগ্রযাত্রার পথ দেখাতে হবে। অবহেলিত এই দুর্গম এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। দীর্ঘদিন ধরে আমার এই কয়রা পাইপগাছার জনপদ অবহেলিত, উন্নয়নের ছোঁয়া লাগে নাই। এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আবার এই অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার। এখান থেকে বেরিয়ে আনতে হবে। উন্নয়নের মহাসড়কে পদযাত্রায় অংশগ্রহণ করতে হবে। স্বাধীনতার 54 বছর পর আজও বলতে হয় আমার পাইকগাছা অবহেলিত, বঞ্চিত, আমার কয়রা বঞ্চিত, অবহেলিত। এমনটা হওয়ার কথা ছিল না। যাদেরকে ভোট দিয়েছি কেউ কথা রাখি নাই। নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্যই কাজ করেছে। আমরা দেখতে পেয়েছি যে আমার অসহায় গরিব কৃষক শ্রমিক জনতা বিশুদ্ধ পানি খেতে পারে না। সরকার পানির ট্যাঙ্কি দেয় 1730 টাকায়। ওনারা আমার নেতা, আমার লোকজনের কাছে বিক্রি করে 10,000 12,000 টাকা। তারপরে 500 জনের কাছ থেকে টাকা নিলে 100 জনকে দেয়, 400 জনের টাকা আত্মসাৎ করে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, করতে হবে সুন্দর পাইকগাছা, সুন্দর কয়রা। আমি এই অবহেলিত জনপদের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে চাই। আমি এই জনপদের মানুষকে নতুন করে উন্নয়নের বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখাতে চাই। আমার নেতা তারেক রহমান 25শে ডিসেম্বর দীর্ঘ 17টি বছর পর বাংলার মাটিতে পদার্পণ করেছিল। পদার্পণ করে নেতা যেদিন যে আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে, সেদিন লক্ষ কোটি জনতার স্রোত বয়েছে ঢাকা শহরে। ঢাকা শহর স্তব্ধ হয়ে গিয়েছে, গাড়ি ঘোড়া চলছে না, নীরবতা, লোক আর লোক আর লোক, লক্ষ কোটি মানুষের জনস্রোত নেতাকে এক নজর দেখার জন্য। নেতা আপনারা দেখেছেন, বাংলার রাখাল রাজা জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হাসি ফোটানোর জন্য, গ্রামের মানুষকে হাসি ফোটানোর জন্য, কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য, জিয়াউর রহমান ফসল ফলানোর জন্য খাল খনন করে বিভিন্ন ভাবে ফসল ফলিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। তেমনি তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের এসে বাংলাদেশের মাটিতে পা রেখে বাংলাদেশের মাটি ছুঁয়ে স্পর্শ করে বলেছিল, আমার গ্রামের লোকের মুখে হাসি ফোটাতে হবে। আমার এই অসহায় মানুষ, কৃষক শ্রমিক, গ্রামের 80% মানুষ কৃষক, তারা যদি হাসে আমার বাংলাদেশ আসবে। এরা যদি স্বাবলম্বী হয় আমার বাংলাদেশ স্বাবলম্বী হবে। এই জন্য ঘোষণা দিলেন সর্বপ্রথম বিএনপি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি জাতীয় সংসদে যে সরকার গঠন করে, বাংলাদেশের প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড উপহার দেওয়া হবে। এই সেই ফ্যামিলি কার্ডের নমুনা। প্রথম বছর
আমার নেতা বলেছে প্রথম বছর 50 লক্ষ পরিবারকে দেওয়া হবে, পরবর্তীতে বাংলাদেশের টোটাল পরিবার আছে 4 কোটি, 4 কোটি পরিবারকে এই কার্ড দেওয়া হবে। এবং আমার নেতা বলেছে এখানে প্রতি মাসে একটা পরিবার 2000 থেকে 2500 টাকা তাদের জন্য বরাদ্দ থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? একটি মিথ্যাবাদী দল তারা বলে আমরা নাকি বলেছি 50 কোটি কার্ড দিব, এইগুলো বলে না। মিথ্যা বলতে বলতে ওদের অভ্যাস, এটা বলাই ওদের স্বভাব। ওরা বলবে, ওরা মা বোনদের বলে বেহেশতের টিকিট দেবে জামাতে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে, বলে না। একটা জামাতের এমপি প্রার্থী বক্তব্য করছে, ইউটিউবে আছে, যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন, ভোট দিয়ে এসে আপনি মারা যান, মারা যাওয়ার পরে যদি আপনি বেহেশতে না যান, আপনি যদি বেহেশতে রাজাতি করেন, তাহলে আমার এসে বলেন যে আমি বেহেশতে দিতে পারলাম না। কথা বুঝেছেন? মারা যাওয়ার পরে ওই লোক কবর থেকে এসে বলবে যে আমি তো বেহেশতে যাইতে পারলাম না, ওনার এসে বলতে হবে। ভণ্ড প্রতারক, এগুলো আমরা করি না। যেও রহমান করে নাই, যেও রহমানের সন্তান করে না। আমরা মানুষকে স্বপ্ন দেখিয়েছি বাংলাদেশের যতটুকু উন্নয়ন হয়েছে সবটুকু জিয়াউর রহমানের হাত ধরে, খালেদা জিয়ার হাত ধরে মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি। আমরা মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি। আমার নেতা শুধু এখানে শেষ নয়, আমার নেতা ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রতিটি কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। রহিমুদ্দিন জমি আছে 3 বিঘা, বর্গা করে 2 বিঘা। রহিমুদ্দিনের জমি হলো 5 বিঘা। রহিমুদ্দিন 5 বিঘা জমি সার, ওষুধ, কীটনাশক, তেল, সেচের তেল, বীজ হাট এই ক্রয় করার টাকা 5 বিঘা জমি যা লাগে তার টাকা এই কার্ডে থাকে। শ্যামলবাবু জমি আছে 7 বিঘা। শ্যামলবাবু 7 বিঘা জমির পরিবারে টাকা বরাদ্দ থাকবে। বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল আর নদী খনন করা হবে। তার মানে বাংলাদেশে কোন খাল আর নদী বাকি থাকবে না। বাংলাদেশের সকল খাল নদী ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে খনন করা হবে। আবারও সোনালী ফসল ফলবে, কৃষক আসবে, বাংলার প্রতিটি ঘরে ঘরে হাসি ফুটবে, আমার বাংলাদেশ আসবে। সেই স্বপ্ন দেখিয়েছে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান। ও তো তারেক নয়, বাংলার তৃতীয় জিয়া, বাংলাদেশের দ্বিতীয় জিয়াউর রহমানের জন্ম হয়েছে, নাম তার তারেক জিয়া। স্বপ্ন দেখালে ইনশাআল্লাহ প্রতিটি স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমরা 2 বেলা এই অঞ্চলে জোটের প্রার্থী হিসেবে জামাতকে এলাকার এমপি বানিয়েছিলাম। আমার চাপখালী ভাইরা, আমি জানতে চাই কোন উন্নয়ন পেয়েছে ওই রুহুল কুদ্দুস সাহেবের আমলে? কোন উন্নয়ন পেয়েছে? তাহলে উন্নয়ন হবে না এমন লোককে ভোট দিয়ে কোনো লাভ নাই। যার যোগ্যতা নাই তাকে ভোট দিয়ে লাভ নাই। আপনারা বিভিন্ন স্বপ্ন দেখান, বাংলাদেশে সিট পাবেন কয়টা? 15টা। আপনারা সরকার গঠন করবেন, থাকবেন তো সংসদের এক কোণায়। জায়গা পাবেন, জায়গা পাবেন সংসদের এক কোণায়। তাহলে উন্নয়নের বরাদ্দটা আসবে কোথা থেকে? এই মানুষগুলা 54 বছর বঞ্চিত, এই মানুষগুলো অবহেলিত, এইগুলা মানুষগুলা আজকে পানির ট্যাঙ্কি কিনে নিতে 1700 টাকার জায়গায় 10,000 টাকা দিতে হবে। আর চাই না, আমরা ভোলা বঞ্চনায় থাকতে চাই না। আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা এই অঞ্চলের উন্নয়ন চাই। বাংলাদেশের প্রতিটি উপজেলায় উন্নয়ন হয়েছে,
মানুষ আধুনিক জীবন যাপন করছে, আর আমার কয়রা পাইপেসা অবহেলিত থাকবে। উন্নয়নের অগ্রযাত্রার সিঁড়িতে পদার্পণ করতে পারবে না, এটা হবে না। আমাকে আমার নেতা তারেক রহমান 14টি পয়েন্ট দিয়ে একটি কাগজ ধরিয়ে দিয়েছে। টেকসই বিভাগ, অবহেলিত এই অঞ্চলের জনপদের রাস্তাঘাট, সুপেয় পানি, হাসপাতাল থেকে শুরু করে 14টি পয়েন্টের একটি কাগজ উনি আমাকে ধরিয়ে দিয়েছে। বলেছে যাও এই অবহেলিত জনপদে যাও, যে বলো আমি তোমাকে পাঠিয়েছি এই জনপদের উন্নয়নের জন্য। আর তিনি হবেন বাংলার প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী তিনি আপনাদের এই জনপদের সমস্যাগুলো জানেন, আমাকে কাগজ ধরিয়ে দিয়েছেন। বরাদ্দ পেতে কষ্ট হবে, বরাদ্দ চাইতে হবে, বরাদ্দ তো সেই জানে বলে সে নিজেই কাগজ দিয়েছে আমাকে। এই জনপদের উন্নয়ন করতে চায়, এই জনপদের মানুষকে বাংলাদেশের অন্য উপজেলার সাথে আমরা চ্যালেঞ্জ করতে চাই। আমরা এই অঞ্চলে যে রেভিডেন্স দিই, এই অঞ্চলে চিমনি চাষ হয়, বিভিন্ন ভাবে আমরা সরকারকে যে রাজস্ব দিই, সেই রাজস্ব টাকা যদি আমাদের এলাকায় ব্যয় করা হয়, তাহলে আমাদের এলাকা হবে সবচেয়ে উন্নত একটি অঞ্চল। আর সবচেয়ে অবহেলিত আমার এই 2 উপজেলা। এই অধিকার আমাদের আদায় করে নিয়ে আসতে হবে। এই অধিকার আদায়ের জন্য আমাকে পাঠিয়েছে। আমি চাঁদখালীবাসীকে বলে যাই, আপনারা জানেন আমাকে নিয়ে অনেক কথা হয়, আমার বাড়ি কোথায় নিয়ে কথা হয়। আমার বাড়ি রূপসা উপজেলা শ্রীপুরতলা ইউনিয়ন। আমি খুলনা শহরে বসবাস করি। আমার ইউনিয়নে আমি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগ সরকারের আমলে আমি 2 বার স্বর্ণ পদক পেয়েছি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে। আমার পিতা ছিল একজন স্কুলের প্রধান শিক্ষক, আমি একজন প্রধান শিক্ষকের ছেলে। আমার বাবা আমাকে তার আদর্শ দিয়ে আমাকে বড় করেছে, আমাকে লালন করেছে, পালন করেছে। আমি আজও আমার পিতার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। ভবিষ্যতে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে যাই, আশীর্বাদ চেয়ে যাই, যেন আমার বাবার সেই দেখিয়ে দেওয়া পথ থেকে জানি আমি কোনোদিন বিচ্যুত না হই। আমাকে নিয়ে কথা হয়, আমার বাড়ি এখানে না, তাহলে আমার বাড়ি খুলনা শহরে আমি বিশ্বাস করি। যিনি বলেন তার বাড়ি কোথায়, সে নিজেও কিন্তু খুলনা শহরে বাস করে, আমিও বাস করি, তারও বাড়ি আছে, আমারও বাড়ি আছে। তিনি খুলনা থেকে আসেন, আমিও খুলনা থেকে আসি। তিনি খুলনা থেকে আসলে থাকেন হচ্ছে আমাদের উনার এক নেতার বাড়ি, আমিও থাকি আপনাদের এই গরিবের ডাক্তার মজিদ সাহেবের বাড়িতে। তাহলে ওনার সাথে আমার পার্থক্য কোথায়? পার্থক্য একটু আছে। ওনার বাড়ির এলাকায় গিয়েছিলাম যে ভোট চাইতে, সামনে একটি চার দোকান বসে পড়লাম, দেখলাম অনেক লোকজন বসে চা খাচ্ছে। একজন মুরব্বী, আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, মুরব্বী আবুল কালাম আজাদ ভাইয়ের বাড়ি কোনটি? উনি বলল, বাবা এখানে তো উনার কোনো বাড়ি নাই, সামনে যে বাড়িটা দেখছেন ওটা ওনার চাচার বাড়ি, ওনার একটা চাচাতো ভাই থাকে। তাই বললাম তাহলে? ওনারা ইন্ডিয়া থেকে ওনার বাবার সঙ্গে এসেছিল, বিনিময় করে কিছুদিন কয়রাতে ছিলেন, তারপরে চলে গিয়েছে খুলনা শহরে, সেখানে বাড়ি ঘর করে সবটাই ভাইটাই নিয়ে সেখানেই থাকেন। অনেক এলাকায় থাকেন না, তার মানে তার ঘর নাই না। তাই বললাম, চাচা তার তো জমি জায়গা বোধহয় আছে। তা বলো, বাবা এখানে কোনো জমি জায়গা নেই। আমি কৌতূহল বশত জিজ্ঞাসা করেছিলাম, চাচা উনি এখানে কোন ঈদগায় ঈদের নামাজ পড়ে? তো বলো, বাবা আমার জীবন দশা আমি কোনোদিন ওনাকে এলাকায় কোনো ঈদের জামাত করতে দেখি নাই। কারণ আমরা মুসলমান, আমাদের ধর্ম মুসলিম ধর্ম। আমরা ঢাকায় চাকরি করি, চিটাং চাকরি করি, দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে। আপনাদের এলাকার ছেলেগুলা করে না? দৌড়ে ছুটে চলে আসে ঈদ করার জন্য, আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে ঈদের নামাজ ভাগাভাগি করার জন্য আসে না?
এখন উনি ঈদের নামাজ পড়তে যে এলাকায় আসে না, নারীর টান নাই, রক্তের টান নাই, আত্মীয়তার বন্ধন নাই, শুধু ভোটের জন্য উনি কয়রার সন্তান, কয়রাতে যার জন্ম হয়নি, কয়রাতে যার বাড়ি না। আর আমি আপনাদের খুলনা জেলার এই উপজেলায় আমার জন্ম হয়নি, আরেকটি উপজেলায় আমার জন্ম হয়েছে। আমি আপনাদের জেলার ছেলে, অধিকার আমারও কম নয়, আপনাদের প্রতি অধিকার আমারও আছে। আপনারা মনে রাখবেন একটি কথা, একজন পচা নষ্ট লোক, যার কথা বলছি আপনারা বুঝছেন, আপনাদের সাথে প্রতারণা করেছে বেলায় প্রতিটা লোক কিন্তু নষ্ট আর পচা লোক নয়। একটা লোক খারাপ কাজ করেছে বলে সব লোক খারাপ হবে এমন কোনো কথা নাই। আমি বলতে চাই, এই জামাত ইসলাম কয়েকদিন আগে ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের যিনি প্রধান, আপনার আমার মেয়েরা মা বোনরা চাকরি বাকরি করে না, চাকরি বাকরি করে, পড়াশুনো করে না, ঘরের বাইরে যায় না, আমার বোন যায়, আমার মা যায়, আমার আত্মীয় যায়, আপনাদের সকলেই যায়, চাকরি বাকরি করে আমাদের বোনরা মা বোনরা। কি একটি বাজে মন্তব্য করলো আমার বোনকে নিয়ে, আমার মাকে নিয়ে, যারা ঘরের বাইরে যায় ওরা নাকি সব বেশ্যা। শফিকুর সাহেব, আমরা প্রশ্ন করতে চাই, তোমাদের সাথে যারা জামাত করে, যেসব মহিলারা ঘর থেকে বেরোয় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, ভোট চেয়ে বেড়াচ্ছে, বেচতে টিকিট দিচ্ছে যে যাওয়া দাড়ি পাল্লায় ভোট দিলে বেচতে যাবে, ওগুলা কি? আমি জানতে চাই ওগুলা কি? আমি বলছি না ওগুলো খারাপ, ওরা আমার বোন, ওরা আমার মা, ওদের সম্পর্কে বলতে গেলে আমার বিবেক না দেয়, আমার বিবেকে বাধা দেয়। তুমি আমার মা বোনকে নিয়ে কটূক্তি করো, বাজে কথা বলো। আরেকটি কথা বলেছে, আপনারা জানেন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তাই না? উনি কর্নেল অলি আহমেদের বাড়ির সামনে যেয়ে বলেছে যে এই এলাকার ছেলে হচ্ছে আপনাদের স্বাধীনতার ঘোষক। তার মানে কর্নেল অলি আহমেদ নাকি স্বাধীনতার ঘোষক। মিথ্যা কারা বলে? মিথ্যা কারা বলে? আমাদের বিবেকে বাধা দেয়। আমরা জিয়াউর রহমানের সৈনিক, আমরা মিথ্যা বলতে গেলে আমাদের বিবেকে বাধা দেয়। তোমরা মিথ্যা কথা বলো, ভাবো টুপি মাথায় আছে, মানুষ আমাদের বিশ্বাস করবে। তোমাদের ভণ্ড প্রতারকদের মানুষ চিনে ফেলেছে। তোমরা জানো এই বাংলাদেশের মানুষ তোমাদেরকে সেদিন চিনেছিল। 1971 সাল যুদ্ধ শুরু হলো, মুহুর্মুহু গুলির শব্দ, চারিপাশে শুধু গুলি আর গুলি। 9 মাস ধরে যুদ্ধ চলছে, বাংলার আনাচে কানাচে শুধু লাশের গন্ধ, রক্ত রক্ত আর রক্ত, রক্তে রঞ্জিত বাংলার মাটি। 30 লক্ষ সেদিন বাংলার দামাল ছেলেরা শহীদ হলো, জীবন দিল, রক্তের বুকে তাজা রক্ত ঢেলে দিল। সেদিন পাক হানাদার বাহিনী এসে পাকিস্তানতে এসে এই দেশে কোথায় মুক্তিযোদ্ধা বসবাস করে, কোথায় হিন্দু সম্প্রদায়ের ভাইরা বসবাস করে, কোথায় মুক্তিযোদ্ধার ক্যাম্প, ওরা কি চিনত? ওরা জানতো?